লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ইন্দ্রবাবু তুমি ওঠো। সবাই কোথায় আছো? এদিকে এসো, দারুণ পড়ে গেছে। তুমি এসো, আমি শিখি তুই কি হয়েছে? ছাড়ো না। আরে দেখো না বিষয় কি কি তুমি ওঠ পড়ে গেছেন। হ্যাঁ দাদা ওঠ পড়ে গেল কি করে? তুই না তুই কেন তুলছিস? তুই চল পড়ে নিয়ে চল। এ কি এখানে তেল পড়লো কি করে? সত্যি তো এটা কি করে সম্ভব? আমার তো আরো একটা কথা ভেবে বুকটা ধড়াস করে উঠছে। এখানে ইন্দ্রর জায়গায় যদি মিতুল থাকতো তাহলে কত বড় সর্বনাশ হতে পারতো। মিতুল কি আমাকে সন্দেহ করছে? করলে করুক, আমি যে তেলটা ফেলেছি এর তো কোনো প্রমাণ নেই। কি হলো মিতুল, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি শিওর তোমার এটাই মনে হচ্ছে না যে এই তেলটা এখানে আমি ফেলেছি। তুমি হঠাৎ করে এ কথা বললে কেন? আমি কি তোমার নাম বলেছি? না, তুমি তো এমনিতেই সব ব্যাপারে আমাকেই সন্দেহ করো, আর তার উপরে তুমি যেভাবে আমার দিকে তাকিয়েছিলে আমার যেটা মনে হলো আমি তোমাকে সেটাই বললাম। দেখো মিতুল, আমি কিন্তু সবার সঙ্গে রং খেলছিলাম, সো অ্যাটলিস্ট এইটা প্রমাণ হয়ে যায় যে তেলটা এখানে আমি ফেলিনি। অদ্ভুত তো, আমি তো তোমার নামে কিছু বলিনি রণ দাদা। আমি শুধু বললাম এখানে তেল পড়েছে কি করে। আমি ভাবছি যে এখানে তেল কে ফেললো। এই নিশ্চয় পদার্থ ওই সরপঞ্চার কাজ। সরপঞ্চা এদিকে এসো। না না বলতে দে আমাকে। কি হলো সর? শরীর খারাপ হবে তোমার। কি হয়েছে দাদু? তুই তো কতবার বলেছি দৌড়দৌড়ি করবি না। হ্যাঁ দেখ, এখানে তেল, এখানে জল, বিজুলি কথা একবার ভাব। ও দাদু, এ তো আমি ফেলিনি গো। তুমি ফেলোনি? সরো। আমি তো আজ ওপরে আসিনি দাদু। ঠিক আছে ছাড়ো না এসব কথা। আজকে উৎসবের দিনে কখন কার হাত দিয়ে পড়ে গেছে তার ঠিক নেই। এখন ছাড়ো এসব কথা। এই তোরা এই জায়গাটা পরিষ্কার করে দিস তো। বাবা চলো, ইন্দ্রকে দেখাটা বেশি জরুরি। সাবধানে এসো, সাবধানে এসো। মিতুল সাবধানে আয় কিন্তু। দাদা ভাই, ইন্দ্র লাগেনি তো? ঠিক আছিস তো ইন্দ্রবাবু? হ্যাঁ তোমার লাগেনি তো? তুমি ঠিক আছো তো? বাবা কি কাণ্ড বলো দেখি। বাবা তোমার কিন্তু নিজের কেয়ার করা উচিত। তোমরা তো সবাই দেখলে ও নিচু হয়ে দাদা ভাইকে তোলার চেষ্টা করছিল। মিতুল, তুমি কি ভুলে গেছো যে তুমি মা হতে চলেছো? অ্যাটলিস্ট যে আসছে তার কথা ভেবে তোমাকে নিজের যত্ন নিতে হবে। পিসি, দাদু, তোমরা অ্যাটলিস্ট ওকে কিছু বোঝাও। রণ কিন্তু ভুল কিছু বলছে না। আই থিঙ্ক দাদা ভাইয়ের কেয়ার করার জন্য আমাদের কাউকে হায়ার করা উচিত। না, সেসবের কোনো দরকার নেই। আমি ঠিক পারবো ওনার দেখাশোনা করতে। পারবে না মিতুল। যদি পারতে তাহলে দাদা ভাই ওভাবে পড়ে যেত না। আর দাদা ভাইয়ের থেকে বড় কথা, তোমাকে নিজের কেয়ারটাও করতে হবে। আর তার জন্য আমার মনে হয় যে দাদা ভাইকে দেখাশোনা করার জন্য কাউকে হায়ার করা উচিত। উফ, পুরো বিষয়টা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে। আমি কিছু বলতেও পারছি না। পিসিমণি, দাদু, আমার কোনো অসুবিধা হবে না, আমি পারবো। মিতুল, আর কোনো কথা না। তোমার কোনো কথা আমি শুনবো না। না শুনবো না। আমি সেন্টার থেকে লোক আনাবো। সুমিমা, তুই কাজ করতো, তুই সেন্টারটা ফোন কর। হ্যাঁ আচ্ছা, নাম্বারটা সেভ করা আছে? আচ্ছা আচ্ছা। বুঝলি কলি, আজ একটা বড় বিপদ থেকে বাঁচলাম। যা বলেছো দাদু। বাবা কথা হলো বুঝলে, বললো যে বিকেলের মধ্যে একজন নার্সকে পাঠিয়ে দেবে। বাহ, খুব ভালো, খুব ভালো। রণদাদা হঠাৎ জোর করে একটা লোক ঠকাতে চাইছে কেন? যাকগে, আমি আমার কাজ করব। আমি কিছুতেই ওই নার্সের হাতে ইন্দ্রবাবুকে ছাড়বো না। আমি যেমন ইন্দ্রবাবু দেখাশোনা করতাম তেমনই করব। মিতুল,
শোনো না, এই অবস্থায় না তোমার এত সিঁড়ি দিয়ে ওঠানামা করাটা ঠিক হচ্ছে না। আমি দাদাভাইকে খাবারটা দিই। কিচ্ছু হবে না আমার কলি দিদি, আমি ঠিক পারবো। মিতুল, তুমি কি বলো তো? তুমি আমাকে সবসময় বলো কলি দিদি ডাক্তার, কলি দিদি ডাক্তার, কিন্তু তুমি আমার একটা কথা শোনারও প্রয়োজন মনে করো। তুমি আমাকে দাও, আমি দিয়ে আসছি খাবার। হ্যাঁ বললাম তুমি পারবো, তোমার আমার উপর ভরসা আছে তো কলি দিদি। কিন্তু মিতুল, আপনি? নমস্কার, আমি মুক্তি কুণ্ডু। ইন্দ্রজিৎ লাহিড়িকে দেখাশোনা করার জন্য সেন্টার থেকে আমায় পাঠিয়েছে। আচ্ছা নমস্কার, আমি মিতুল, ওনার স্ত্রী। আচ্ছা, পেশেন্ট কোথায়? আমি তো ওনাকে দেখাশোনা করার জন্য এসেছি। তোমাকে পেশেন্টের দেখাশোনা করার জন্য আসতে হবে না। কেন স্যার? মানে এতদিন পরে একটা কাজ পেলাম, যাবো না কেন? কারণ পেশেন্টের দেখাশোনা না করেই তুমি পুরো টাকাটা পাবে। তার জন্য। মানে কেন, কিভাবে? এ নাও, পুরো টাকা আছে, গুনে নাও। টাকাটা পেয়ে গেছো, এবার আর কোনো কোয়েশ্চেন করবে না। ওকে ঠিক আছে স্যার, কিন্তু স্যার একটা রিকোয়েস্ট ছিল, সেন্টারে যাতে জানতে না পারে স্যার, প্লিজ। সেন্টার কেন? এই ব্যাপারটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। সেন্টারের লোকজন এটাই জানবে যে তুমি রেগুলারলি এখানে আসছো, তোমার সব কাজকর্ম করছো, পেশেন্ট দেখাশোনা করছো, দ্যাটস ইট। বাই দ্য ওয়ে, তুমিও কিন্তু কাউকে কিছু বলবে না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি, তোমার নামটা কি ছিল? নাম কেন স্যার? নাম কি হবে স্যার? নাম আমি বলেছিলাম না এক্সট্রা কোনো কোয়েশ্চেন করবে না। মুক্তি কুণ্ডু। তুমি লাহিড়ি বাড়িতে মুক্তি কুণ্ডু নাম নিয়ে কাজ করবে, মনে থাকবে? থাকবে স্যার, সব মনে থাকবে। আগে আপনি বলুন, আপনি যেই টাকাটা দেবেন বলেছিলেন, আমি সেটাই পাবো তো? অবশ্যই পাবে, পুরো টাকাটা পাবে। আসলে ছেলেটার শরীর ভালো নেই, আর তাই জন্যই আপনার এই প্রস্তাবে রাজি হলাম। আচ্ছা, কোনো বিপদ হবে না তো? না না, কোনো রকম কোনো বিপদ হবে না, আই প্রমিস ইউ দিস। শুধু আমি যে কাজগুলো যেমনভাবে করতে বলেছি সেগুলো সব সেভাবে করবে। ইন্দ্রজিৎ লাহিড়ি যে ওষুধগুলো খায় সেগুলো কি সত্যি স্মৃতি ফেরানোর ওষুধ না অন্য কিছু? ও বলছে ও কাউকে চিনতে পারছে না। এগুলো অভিনয় না সত্যি কথা, সেই সব পাকা খবর আমাকে দেবে। ওকে, তুমি আমার সাথে এসো। দিন, আমায় দিন। বলছিলাম কি কলি দিদি, খাবারটা অন্তত আমি দিয়ে আসি না, ওষুধগুলো ওনাকে বোঝাতে হবে। মিতুল, আমি তো যাচ্ছি ওর সাথে, আমি ওকে সব বুঝিয়ে দেবো। তুমি না প্লিজ এত ওঠানাবা করো না, তুমি একবারে রাতে শুতে যাবে। চলো ওইদিকে। কলি দিদি দেখো, এখন ওনার যা মনের অবস্থা, ওনাকে দেখলে আবার রেগে যাবে না তো? মিতুল, আমি আছি তো, আমি ঠিক ম্যানেজ করে নেব, তুমি এত ভেবো না। ভোলে বাবা, আমি যে কিছুতেই এই মহিলার উপর ভরসা করতে পারছি না। ইনি পারবেন তো ইন্দ্রবাবুর ঠিকঠাক দেখাশোনা করতে? না না, ওনাকে একা ছাড়া যাবে না। এখন কলি দিদি যাচ্ছে, যাক, একটু পরেই আমিও যাব। ইনি হলেন পেশেন্ট। কে পেশেন্ট? আমি পেশেন্ট নই, আপনি চলে যান এখান থেকে, যান। আচ্ছা, উনি চলে যাবেন, আপনি আগে খাবারটা তো খেয়ে নিন। আপনি আবার কি? হ্যাঁ, কোথায় গেছেন? দেখুন আমার ভালো লাগছে না, চলে যান, যান বলছি, যান। দাদা ভাই, ও মুক্তি, ও তোর দেখাশোনা করার জন্য এসেছে। আসলে তোর শরীরটা তো ভালো নেই। কে বলেছে আমি ভালো নেই? আমি খুব ভালো আছি। এখান থেকে বেরিয়ে যান, যান বলছি, যান। আপনি আগে খেয়ে নিন, আমরা সবাই চলে যাব। নিন, খেয়ে নিন। আচ্ছা, আপনি আমাকে খাবারটা দিন। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছি।
এটা হলো একটা ভিটামিনের ওষুধ, আর এটা হলো ডাক্তারবাবুর প্রেসক্রাইব করা ওষুধ। আমি যদি এই ওষুধের লেভেলটা ভিটামিনের ওষুধে লাগিয়ে দিই, তাহলে এই ভিটামিনের ওষুধটা আমরা দাদাভাইকে ইনজেক্ট করতে পারবো। দাদাভাইয়ের শরীরে কোনো ক্ষতি হবে না। আর এই ওষুধটা তুমি খাওয়ার পর ইনজেক্ট করে দেবে। এই নিন ধর, আমি আসছি। ওদিকটাতে নয়, এদিকটাতে। ইন্দ্রবাবু এদিকটাতে শোয়। আপনি আপনার বরকে খুব ভালোবাসেন না ম্যাডাম? নিজের বরকে কে না ভালোবাসে বলো তো? সবাই কি আর ভালোবাসা পাওয়ার যোগ্য হয় ম্যাডাম? সবাইকে কি আর ভালোবাসা যায়? মানুষটাকেও তো ভালোবাসার যোগ্য হতে হয়। দেখুন না, এই আপনি মনে প্রাণে চাইছেন আপনার বরের সব কিছু ভুলে যাওয়া মনে পড়ুক, আর আমি চাই আমার বর সব কিছু ভুলে থাকুক। কেন? তাহলে যদি অন্তত কম মার খাই, সেই জন্য। কি? তোমার বর তোমাকে মারে? তুমি কিছু বলো না? কি বলবো বলো, ওসব ভালো লাগে না। আপনারা আমার ঘরে কি করছেন? যান এখান থেকে, যান। আপনি শুয়ে পড়ুন, আমি চলে যাচ্ছি। বলছি, তোমার না বাইরের ঘরে আমি শোয়ার ব্যবস্থা করে দিয়েছি। আর আপনি কোথায় শোবেন ম্যাডাম? আমি এই চেয়ারে শুয়ে পড়বো। আসলে উনি তো এখন আমায় একদম সহ্য করতে পারছেন না, তাই ওনার থেকে দূরে দূরে থাকতে হচ্ছে আর কি। আচ্ছা বেশ, আমি বাইরে যাচ্ছি। আর ম্যাডাম, রাতের বেলা ভেতর থেকে দরজাটা লাগিয়ে দেবেন না, কারণ রাত বেরোতে কোনো প্রবলেম হলে তখন তো আমাকেই দেখতে হবে, আপনি একা সামলাতে পারবেন না। আচ্ছা, আমি লক করছি না। বাবু ছাড়ো, ছাড়ো। আমি আমার বেডরুমে আমার বউ কাঁদো করতে পারবো না? তুমি বুঝতে পারছো না। দেখো, এখন কে কোথায় উৎপেতে বসে আছে আমরা কিন্তু কিচ্ছু জানি না। আর এই ম্যাডামকে কিছুতে জানতে দেওয়া যাবে না যে তোমার স্মৃতি আছে, হারিয়ে যায়নি। কেন বুঝতে পারছো না তুমি? আচ্ছা বেশ, আমি সাবধানে থাকবো, কিন্তু একটু আদর করে, একটু। রনু স্যার বলেছেন সবসময় এদের চোখে চোখে রাখতে হবে। না, এরা সত্যি আলাদা আলাদা থাকছে, খবরটা রনু স্যারকে দিতে হবে। স্যার, ইন্দ্রজিৎ লাহিড়ীর ব্যাপারটা কি বুঝলে? স্যার, লোকটা সত্যি সব ভুলে গেছে। এত শিওর হচ্ছে কিভাবে? এটা নিন স্যার, এটাই তার প্রমাণ। এটা স্মৃতি ফেরানোরই ওষুধ। আমাকে নিজে একবার চেক করে দেখতে হবে। স্যার, ওরা কিন্তু আলাদা আলাদাই থাকছে, আর সেই জন্য বউটার মনে খুব দুঃখ। তোমাকে না এখানে ওই বউটার দুঃখে কাতর হওয়ার জন্য আমি নিয়ে আসিনি। যে কাজটার জন্য টাকা পাচ্ছ সেই কাজটা মন দিয়ে করো, নাহলে ওই বউটার বদলে এবার তোমাকে দুঃখ পেতে হবে। ইন্দ্রজিৎ লাহিড়ীকে সারাক্ষণ চোখে চোখে রাখবে, আর আমাকে সব রিপোর্ট দেবে। ওকে? ওকে স্যার। যাও।
আরে আপনি কেন বুঝতে চাইছেন না আমি সেটাই তো বুঝতে পারছি না। আমি তো বলছি আমাকে একটু সময় দিন। আপনি তো আমাকে এত বছর ধরে চেনেন, আমাকে এইটুকু ভরসা করতে পারছেন না? অদ্ভুত। পিসিমণি, বাবাকে শান্ত হতে বলো, এরকম করলে যে প্রেশারটা আরো বেড়ে যাবে। দাদা ছেড়ে দে না, পরে কথা বল। দরকারি কথা বলছি, আপনি আমার কথাটা শুনুন। অফিসে একটু গন্ডগোল চলছে, ফোনটা না রাখলেও ঠান্ডা হবে না। বাবা যে কোম্পানি কোনো কাজের বিষয় নিয়ে কথা বলছে সেটা আমিও বুঝতে পারছি দাদু, কিন্তু বাবাকে এতটা ইরিটেটেড আগে কখনো দেখিনি। কিছু বলতেও পারছি না, তার মধ্যে এক মহিলা, বিরক্ত লাগছে আমার। অদ্ভুত লোক। বলছি যে আমার ছেলেটা অসুস্থ, আমি অনেকদিন এসব দেখিনি, আমাকে একটু সময় দিন, তা না এক কথা বলে চলেছে। আমি বলছি যে আমি একটু বুঝে নিই, তারপর কালকে আপনার সঙ্গে মিটিং করবো, কিন্তু মিস্টার ঝুনঝুনওয়ালা কিছুতেই শুনবেন না। অদ্ভুত লোক, আমি আর পাচ্ছি না বাবা। ডোন্ট ওয়ারি ড্যাড, তোমাকে আর পারতে হবেও না। মানে আজকের থেকে অফিসের সমস্ত দায়িত্ব আমার, আমি অফিস যাবো, তাই জন্য পুরো রেডি হয়ে আসলাম। তুই অফিস যাবি? অফিসের সমস্ত দায়িত্ব তোর, সমস্ত দায়িত্ব আমার, বলে দিলেই হয়ে গেল। দায়িত্ব নেওয়ার মতো তুই হয়েছিস, কোনো দায়িত্ব তোর নয়। কেন ড্যাড, সেদিনকে ওই বিজনেস মিটিং, ওটা তো খুব সাকসেসফুলি হ্যান্ডেল করলাম আমি। একটা বিজনেস মিটিং হ্যান্ডেল করবি বলে তুই অফিসে দায়িত্ব দিতে পারবি, অফিস চালাতে পারবি? লিসেন ড্যাড, আই রিয়েলি ডোন্ট থিঙ্ক অফিস সামলানোটা একটা বিশাল বড় কোনো রকেট সায়েন্স, যে তার জন্য আমাকে আলাদা করে কোনো ট্রেনিং নিতে হবে। তো বোকার মধ্যে তর্ক করিস না, তোর বাবা যেটা বলছে একদম ঠিক বলছে। আগে আগে বোঝ ব্যাপারটা, ব্যাপারটা আগে বুঝে নে, তারপর তো কথা বলবি। কেন তর্ক করছিস তুই? শোনো দাদু, তোমাকে একটা কথা বলি, তোমাকে না আমি একটা কথা বলি। রনো, খাবার দিয়েছি, না পিসি, আমি আর খাবো না এখন। হ্যাঁ, তো তোমাকে যেটা বলছিলাম, আমি না সব ব্যাপারগুলোই না প্রথম থেকে বুঝতে পারতাম, কিন্তু আমাকে কেউ সুযোগ দেয়নি, তাই করতে পারিনি। আর এখন দাদা ভাইয়ের এই অবস্থা, বাবা এত টেনশনে আছে, সো অফিস আমিই সামলাবো। আইল হ্যান্ডেল এভরিথিং। আর তোমরা যদি সবাই এভাবে বেঁকে বসো, তাহলে আমিও দেখি আমাকে কে আটকায়। ওকে কেউ আটকাও প্লিজ, প্লিজ আটকাও। বাই। রনো দাঁড়া, দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমার কথাটা শোন। রনো শোন, দাঁড়া। বাবা তো তোমায় দাঁড়াতে বলছেন। শোনো মিতু, আমি না এতদিন বাবার কথা শুনে দাঁড়িয়েছি, কিন্তু এবার আর দাঁড়াবো না। আর তুমি এসবের মধ্যে নাক না গলিয়ে একটা কাজ করো, তোমার স্বামীর সেবা করো। ওকে, বাই দ্যাট। রনব, রনব, কি হলো আপনার? ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমার ভালো লাগছে না এখানে থাকতে। ইন্দ্র, ঝগড়া, অশান্তি সবসময়, আমার একদম ভালো লাগছে না। এরকম করে না ইন্দ্র। ইন্দ্র, ইন্দ্র, ওর কথাটা শোনো। আমার কিছু ভালো লাগছে না। কি হয়েছে? আমার কিছু ভালো লাগছে না। আমাকে বলো, আমার কথাটা তো শোনো একটু। বলছি ভালো লাগছে না। বলো তো কি? আপনি কি করছেন? আপনি জানেন না? বাপরে, এই লোকটা সত্যি মাথা খারাপ আছে। মিতু, আমি আর পারছি না, জাস্ট পারছি না। আমি বুঝতে পারছি, আমার নিজেরও খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, আর তো কোনো উপায় নেই রণদাদার মুখোশ খোলার। আমি সত্যি বুঝতে পারছি না এইভাবে নাটকটা আমি কি করে চালিয়ে যাব। চোখের সামনে দেখলাম রণ বাবাকে উল্টো পাল্টা কথা বললো, আমি কিচ্ছু করতে পারলাম না। আমার ইচ্ছা ছিল ওকে দুটো চড় মারি। আর কয়েকটা দিন, আর কয়েকটা দিন একটু অপেক্ষা করে যাও। এত সহজে যদি রণদাদাকে শাস্তি দিয়ে দেওয়া হয়, তাহলে অনেকগুলো মানুষের গায়ের জ্বালা মিটবে না ইন্দ্রবাবু। ও আমাদের সাথে যা যা অন্যায় করেছে, যা যা ক্ষতি করেছে, সেই সব কিছুর পাই টু পাই হিসেব ওকে মেলাতে হবে। তুমি কথা বলছো, নিজ সামনে তো দেখলে ও কোম্পানিতে চলে গেল আজকে। আমি কিছু বুঝতে পারছি না, এতদিন ধরেও আমার ক্ষতি করে গেছে, আর আজকে গিয়ে কোম্পানি ক্ষতি করছে। আমার শুধু ভয় লাগছে এখন। কেন ভয় করছো তুমি? আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। আমি যাবো অফিসে। তুমি? কেন, আমি এর আগে অফিসে যাইনি?
গেছো মানে সেই সিনারিওটা অন্যরকম ছিল। তোমার এখন শরীরটা ঠিক নেই, তুমি এই অবস্থায় অফিস যাবে, আর সেই সময় অফিসে আমি থাকতাম। এখন রণ আছে, তুমি বুঝতে পারছো না আমি এখন নেই। কে বলেছো তুমি নেই? ইন্দ্রবাবুকে ছাড়া মিতুলের কোনো অস্তিত্বই নেই। তুমি সবসময় আছো। আরে একা কোথায়? অর্কদা রয়েছে, অফিসের বাকি কর্মচারীরা রয়েছে, সবাই তো রয়েছে। আমি পারবো। আচ্ছা তুমি কি আমাকে ভরসা করো না? করি মিতুল, কিন্তু ব্যাস, আর কোনো কথা না। আমি অফিসে যাচ্ছি, আর এবার তুমি দেখবে রণদাদা বেশি বার বাড়ার আগে কিভাবে ওর ডানা আমি ছেঁটে দিই। আমি আসছি, কেমন? কোথায় যাচ্ছেন ম্যাডাম? ধরো একটা সাপকে তুমি খাইয়ে দাইয়ে তার যত্ন আত্তি করলে, তারপর সেই সাপটাই তোমাকে কামড়ে দিল, তখন তুমি কি করবে? সাপ তো কামড়াবেই, ওটাই তো ওর ধর্ম। ওই যে কথায় বলে না, দুধ কলা দিয়ে কালসাপ পোষা। এবার আপনি যদি দুধ কলা দিয়ে কালসাপ পোষেন আর সেই সাপটা আপনাকে কামড়ায়, তাহলে তো ভুলটা আপনারই। ঠিক, ভুলটা আমারই, আর সেটাই এখন শুধরানোর চেষ্টা করছি। সেই কাজেই যাচ্ছি।